পরীক্ষার খাতায় যখন তোমাদের উচ্চারণের নিয়ম লিখতে বলবে, সাধারণত প্রশ্নগুলো এরকম থাকে যে উদাহরণসহ ব ফলা উচ্চারণের ৫টি নিয়ম লেখো, অথবা ম ফলা উচ্চারণের ৫টি নিয়ম উদাহরণসহ লেখো, অথবা জ ফলা উচ্চারণের নিয়মগুলো আলোচনা করো। তো যেভাবে প্রশ্ন থাকুক উত্তরটা একই রকম হবে। আজকে এই ৩টি প্রশ্ন নিয়ে আলোচনা করব। ম ফলা, ব ফলা এবং জ ফলার বিস্তারিত আলোচনা আগেও করা হয়েছে। তবে পরীক্ষার খাতায় কিভাবে গুছিয়ে লিখতে হবে উদাহরণসহ আজকে সেটাই দেখানোর চেষ্টা করব। চলো তাহলে ব ফলা উচ্চারণের নিয়ম দিয়ে শুরু করা যাক। ব ফলা উচ্চারণের সবগুলো নিয়মই সহজ, তবে প্রথম ২ টি একটু বেশিই সহজ। যেমন শব্দের প্রথম ব্যঞ্জন বর্ণে যখন ব ফলা যুক্ত হবে, তখন সে ব ফলার কোনো উচ্চারণ হয় না। যেমন শাপথ, স্বনাম, ধ্বনি, স্বাধিকার এই শব্দগুলোর শুরুতে ব ফলা আছে। এই কারণে এইটার ব ফলার কোনো উচ্চারণই হচ্ছে না। শাপথ শব্দটা এমনভাবে উচ্চারিত হচ্ছে যেন তালব্য শ এর সাথে ব ফলার কোনো অস্তিত্ব নেই। আবার ধ্বনি, ব ফলার কোনো অস্তিত্ব কিন্তু বোঝা যাচ্ছে না। স্বদেশ, স্বাগত, জ্বালা একই রকম। তাহলে শব্দের ১ম এ ব ফলা যুক্ত হলে সেটার কোনো উচ্চারণ হবে না। কিন্তু ২ নাম্বার নিয়মে আছে মাঝে বা শেষে যখন ব ফলা থাকবে, তখন ওই যে বর্ণের সাথে ব ফলা থাকবে সেই বর্ণের উচ্চারণ দ্বিত্ব ঘটে। উচ্চারণ দ্বিত্ব মানে কি? যে বর্ণের সাথে ব ফলা থাকবে সেই বর্ণটার ২ বার উচ্চারণ হবে। যেমন বিশ্ব, তালব্য শ এর ২ বার উচ্চারণ হচ্ছে। আছে কিন্তু ব, কিন্তু শ এর উচ্চারণটা ২ বার হচ্ছে। এ কারণে নিয়মটা এভাবে লিখতে হবে, শব্দের মধ্যে কিংবা শেষে ব ফলা থাকলে সংযুক্ত বর্ণের উচ্চারণ দ্বিত্ব ঘটে থাকে। দ্বিত্ব মানে ডাবল। ৩ নাম্বার নিয়মটা আবার ২ নাম্বার নিয়মের ব্যতিক্রম বলা যেতে পারে। যে সব ক্ষেত্রে এই দ্বিত্ব উচ্চারণ ঘটলেও ব এবং ম এর সাথে ব ফলা যুক্ত হলে ব এর উচ্চারণ অবিকৃত থাকে। যেমন লম্ব, সম্বল, সাব্বাস, তিব্বত এখানে ম এবং ব এর সাথে ব ফলা আছে। আর সে কারণে ব এর উচ্চারণটা অবিকৃত থাকবে। অবিকৃত থাকবে মানে চেঞ্জ হবে না। ব এর উচ্চারণ ব এর মতোই হবে। আরো কিছু ক্ষেত্রে বয়ের উচ্চারণ অবিকৃত থাকে, অর্থাৎ বয়ের মতোই উচ্চারণ হয়। সেটা ৪ নাম্বার নিয়মে আমরা দেখব যে উত উপসর্গ যোগে গঠিত শব্দে খণ্ডতয়ের সাথে যখন ব ফলার সংযোগ ঘটে, তখন সেই বয়ের উচ্চারণ লুপ্ত হয় না। তার মানে অবিকৃত থাকে। এভাবেও লিখতে পারো, বা বয়ের উচ্চারণ বয়ের মতোই হয়। যেমন উদ্বেগ এই শব্দটা আসলে গঠিত হয়েছে উত যোগ বেগ এভাবে। খণ্ডতয়ের সাথে বয়ের একটা সংযোগ ঘটেছে। আর এই কারণেই এই বয়ের উচ্চারণটা লুপ্ত হবে না বা অবিকৃত থাকবে। আমরা বয়ই উচ্চারণ করব। সেরকম উদ্বোধন শব্দটি গঠিত হয়েছে উৎ যোগ বোধন এভাবে। ৫ নম্বর নিয়মে আছে বাংলা শব্দে ক থেকে সন্ধির সূত্রে আগত গয়ের সাথে ব ফলা যুক্ত হলে বয়ের উচ্চারণ অপরিবর্তিত থাকবে। অর্থাৎ কিছু শব্দ থাকে যেগুলো সন্ধির মাধ্যমে গঠিত হয়েছে, আর এই সন্ধির ১ম অংশের শেষে ছিল ক, যেটা পরে গয়ে পরিণত হয়েছে। আর পরের অংশের আগে ছিল ব। একটু কঠিন মনে হলেও উদাহরণ দেখলে বিষয়টা ক্লিয়ার হবে। দিক বিদিক, আসলে সন্ধি বিচ্ছেদটা এরকম ছিল দিক যোগ বিদিক। ক থেকে গ এসেছে। তো এইরকম ক্ষেত্রে এই বয়ের উচ্চারণটা অপরিবর্তিত থাকবে। তো তোমাদের যদি এটা একটু কঠিন মনে হয় এই নিয়মটা বাদ দিয়ে দিতে পারো। কারণ এইটা ছাড়াও আমাদের ৫ টা নিয়ম থাকবে। আর শেষের নিয়মটা কিন্তু খুবই সহজ। সেটা হচ্ছে যুক্ত ব্যঞ্জনের সাথে ব ফলা যুক্ত হলে তার উচ্চারণ হয় না। যেমন উদাহরণগুলো দেখো, দ্বন্দ্ব। এখানে এই যে ন আর দ এটা একটা যুক্ত ব্যঞ্জন ছিল। এর সাথে যখন আবার ব ফলা যুক্ত হবে তখন তার উচ্চারণ কিন্তু হয়নি। তত্ত্বতেও সেম। ত এবং ত মিলে একটা যুক্ত ব্যঞ্জন ছিল। সেখানে ব ফলা আছে, তার মানে এটার উচ্চারণ হবে না। উচ্ছ্বাসেও একই নিয়মে ব ফলার উচ্চারণ হয়নি। তাহলে মনে রাখতে হবে যুক্ত ব্যঞ্জনের সাথে যখন ব ফলা যুক্ত হবে তখন তার উচ্চারণ হবে না। তোমরা যারা মনে ভাবো যে ব ফলা বা ম ফলা থেকে যেকোনো একটা পড়বো, তারা কিন্তু খুবই বোকামি করবে। কারণ ব ফলার নিয়ম ভালো করে পড়লে ম ফলার নিয়ম পড়তে কিন্তু একেবারেই কষ্ট হবে না। তোমরা নিয়মগুলো দেখলেই বুঝতে পারবে। যেমন ধরো ব ফলার আমরা ১ম ২ টা নিয়মে দেখেছি শব্দের শুরুতে ব ফলা থাকলে উচ্চারণ হবে না। আর মাঝে বা শেষে ব ফলা থাকলে উচ্চারণ দ্বিত্ব ঘটবে। ম এর জন্যও কিন্তু একই নিয়ম। আরো ২-১ টা নিয়মে আমরা মিল পাবো। তাহলে চলো সেই নিয়মগুলো দেখা যাক এবং পরীক্ষার খাতায় কিভাবে লিখতে হবে ম ফলা উচ্চারণের নিয়ম।
ঠিক যেরকমটা এইমাত্র বললাম যে শব্দের ১ম ব্যঞ্জন বর্ণে মফলা যুক্ত হলে সাধারণত তার কোনো উচ্চারণ হয় না। তবে চন্দ্রবিন্দু হয়। কারণ টা নাসিক্য ধ্বনি ছিল। আর নাসিক্য ধ্বনির প্রভাবে ওই শব্দটা একটু সানুনাসিক হয়। যদিও আমরা ঠিক শুদ্ধভাবে উচ্চারণ করতে পারি না, তবে উচ্চারণে লেখার ক্ষেত্রে কিন্তু তোমাকে এই চন্দ্রবিন্দুটা ব্যবহার করতে হবে। স্মরণ, শ্মশান, স্মারক এখানে তালব্য শ বা দন্ত্যস্ব এর সাথে মফলা আছে। কিন্তু তার উচ্চারণ হয়নি। লক্ষ্য করো উচ্চারণ যখন আমরা লিখেছি তখন কিন্তু একটা চন্দ্রবিন্দু দিয়েছি। আবার শব্দের মধ্যে বা শেষে মফলা যুক্ত হলে বর্ণের দ্বিত্ব উচ্চারণ হবে ঠিক যেরকম আমরা বফলা উচ্চারণের নিয়মে পড়েছি। যেমন ছদ্ম, পদ্ম, রস্যি, ভস্য, আত্মা এখানে ওই বর্ণগুলোর ২ বার উচ্চারণ হয়েছে। ফলা উচ্চারণের ৩ নম্বর নিয়মে যেরকম আমরা একটা ব্যতিক্রম দেখেছিলাম এবং এর সাথে, এইখানে সেরকম ৬ টা বর্ণ তোমাদের মনে রাখতে হবে। গ, ঙ, ট, ন, ম এবং ল। এগুলোর সাথে যখন ফলা যুক্ত হবে তার উচ্চারণ অবিকৃত থাকবে। তার মানে এর মতোই উচ্চারণ হবে। যেমন বাগ্মী, যুগ্ম, বাংময়, কুটমল, জন্ম, সম্মান। ফলা উচ্চারণের শেষ নিয়মে আমরা দেখেছিলাম যুক্ত ব্যঞ্জন বর্ণের সাথে সংযুক্ত ফলার উচ্চারণ হয় না। ফলার ক্ষেত্রেও একই নিয়ম যে যুক্ত ব্যঞ্জনের সাথে যখন ফলা যুক্ত হবে তখন তার উচ্চারণ হবে না। যেমন সূক্ষ্ম, লক্ষণ, যক্ষ্মা, লক্ষ্মী এরকম। ৫ নম্বর নিয়মটা হচ্ছে ফলা যুক্ত কতিপয় সংস্কৃত শব্দ রয়েছে যার বানান ও উচ্চারণ সংস্কৃত রীতি অনুযায়ী হয়ে থাকে। অর্থাৎ আমাদের ২য় নিয়ম অনুযায়ী এখানে যে উচ্চারণ দ্বিত্ব হওয়ার কথা ছিল সেটা হবে না। সংস্কৃত রীতি অনুযায়ী যেরকম উচ্চারণ ছিল সেটাই করতে হবে। যেমন কুষ্মান্ড, শুচিস্মিতা, স্মিত, সুস্মিতা এই শব্দগুলো সংস্কৃত শব্দ ছিল। আসলে সংস্কৃত উচ্চারণটা অনেকটা এরকম ছিল কুষ্মান্ড। তো সেরকম না করে আমরা বাঙালিরা কুষ্মান্ড বলে আসছি এবং ওই রীতি অনুযায়ী এটা কুষ্মান্ডই হবে। এটা কুষ্মান্ড বা শুচিস্মিতা এরকম কিন্তু হবে না। এটা সংস্কৃত রীতি অনুযায়ী কুষ্মান্ড, শুচিস্মিতা, স্মিত এরকম হবে। এবার দেখা যাক ফলা উচ্চারণের নিয়মগুলো আমরা পরীক্ষার খাতায় লিখব। ফলা, ফলা থেকে ফলা উচ্চারণের নিয়ম একটু আলাদা, তবে কিঞ্চিৎ মিল আছে। আর পরীক্ষার খাতায় কিন্তু অবশ্যই গুছিয়ে উদাহরণ সহ লিখতে হবে এবং সম্ভব হলে উদাহরণে যেরকম উচ্চারণ দেখিয়েছি ব্র্যাকেটে সেটাও কিন্তু লিখতে হবে। আর এটা তখনই লেখা উচিত যখন তুমি 100% কনফিডেন্ট থাকবে যে আমি এটা শুদ্ধ উচ্চারণ লিখতে পারবো। ভুল হওয়ার সম্ভাবনা থাকলে কিন্তু ব্র্যাকেটের অংশটা তুমি অবশ্যই এভয়েড করবে। কারণ ওখানে ভুল হলে অযথা তোমার নাম্বার কমে যাবে। ওটা না দিলেও তুমি হয়তো ৪ নাম্বার পাবে বা কেউ ৫ ও দিতে পারে কোনো পরীক্ষক। কাজেই তুমি চেষ্টা করবে ওটা লিখতে অবশ্যই নির্ভুলভাবে। ভুল হওয়ার সম্ভাবনা থাকলে সেটা অবশ্যই বাদ দিবে। চলো ফলা উচ্চারণের নিয়মগুলো এবার দেখে নেই। ফলা এবং ফলার মতো ফলা শব্দের কোথায় বসে সেই অনুযায়ী কিন্তু উচ্চারণে পার্থক্য ঘটে। যেমন শব্দের শুরুতে ফলা যুক্ত হলে সাধারণত তার উচ্চারণ হয়ে থাকে। যেমন ব্যক্ত, ব্যর্থ, ব্যগ্র, ব্যবস্থা, ব্যস্ত বা খ্যাত, শ্যামল। এখানে লক্ষ্য করো কোথাও আকার আছে, কোথাও আকার নেই। শব্দের যে শুদ্ধ বানান সেখানে আকার থাকতেও পারে, নাও পারে। কিন্তু উচ্চারণ কিন্তু একই হয়েছে। সেটা আকার থাকুক আর না থাকুক, এর মতোই উচ্চারণ হয়েছে। কিন্তু ওই শব্দের শুরুতে ফলা থাকলেও এর পরে যদি হ্রস্ব-ই বা দীর্ঘ ঈকার থাকে, তবে তার উচ্চারণ সাধারণত না হয়ে হয়ে থাকে। যেমন দেখো ব্যথিত, এটা কিন্তু উচ্চারণ ব্যথিত নয়, ব্যথিত। আবার ব্যতীত, ব্যক্তি, ব্যতিক্রম, তেজিয়া। তো কেন এখানে হলো না? কারণ শব্দের শুরুতে ফলা থাকলেও এই ফলার পরে যে বর্ণ সেই বর্ণের সাথে হ্রস্ব ইকার বা দীর্ঘ ইকার আছে। শব্দের মধ্যে বা শেষ বর্ণের সাথে যদি ফলা যুক্ত থাকে তাহলে সেই বর্ণটি দুবার উচ্চারিত হয়, অনেকটা বফলা মফলার মতো। যে মাঝে বা শেষে থাকলে সেটার দ্বিত্ব উচ্চারণ ঘটে। যেমন মধ্য, ধন্য, সত্য, শস্য, নব্য। মধ্য শব্দটা লক্ষ্য করো, যদি সেটা মহাপ্রাণ ধ্বনির সাথে ফলা থাকে তাহলে কিন্তু ওই মহাপ্রাণ ধ্বনির অল্পপ্রাণ ধ্বনিটা আগে উচ্চারণ হয়, তারপরে মহাপ্রাণ ধ্বনিটা থাকে। কিন্তু অন্যান্য ক্ষেত্রে অল্পপ্রাণ ধ্বনির সাথে ফলা থাকলে শুধু সেই ধ্বনিটারই ২ বার উচ্চারণ হবে। শব্দের মধ্যে বা শেষে
সংযুক্ত বর্ণের সাথে জ ফলা যুক্ত হলে তার উচ্চারণ হয় না। এটাও কিন্তু আমাদের ম ফলা, ব ফলা উচ্চারণের নিয়মের সাথে মিল আছে যে সংযুক্ত বর্ণের সাথে যখন জ ফলা যুক্ত হবে তখন তার উচ্চারণ হবে না। যেমন সন্ধ্যা, বন্ধা, স্বাস্থ্য, কণ্ঠ, মর্ত, সন্ন্যাসী এইরকম। এগুলো অলরেডি সংযুক্ত বর্ণ ছিল। তার সাথে আবার জ ফলা আছে। এই কারণে এই জ ফলার কোনো আলাদা উচ্চারণ হয়নি। জ ফলা উচ্চারণের শেষ নিয়মটায় আছে, হয়-এর সাথে যখন জ ফলা যুক্ত হয় তখন হয়-এর কোনো নিজস্ব উচ্চারণ থাকে না। প্রথমে অল্প প্রাণ হর্ষন্ত জ এবং পরে মহাপ্রাণ ঝ-এর ওকারান্ত উচ্চারণ হয়ে থাকে। উদাহরণ দেখলে বুঝতে পারবে। সহ্য, গ্রাহ্য, উহ্য এই উদাহরণগুলোতে আগে জ-এর উচ্চারণ হয়েছে তারপরে ঝ। তো এই নিয়মটাকে আরো সহজভাবেও কিন্তু তোমরা লিখতে পারো যে হয়-এর সাথে জ ফলা যুক্ত হলে হয়-এর উচ্চারণ না হয়ে প্রথমে জ এবং পরে ঝ-এর উচ্চারণ হয়। ব্যাকরণের অংশে কিন্তু নম্বর কাটার খুব একটা জায়গা নেই। তুমি যদি শুদ্ধভাবে লেখো ৫ টা নিয়ম অবশ্যই উদাহরণসহ, তখন তোমাকে ৫ এ ৫ ই দিতে হবে। আর চেষ্টা করবে উচ্চারণগুলো লিখে দিতে, যদি সেটা নির্ভুলভাবে লিখতে পারো। আর কমপক্ষে ৩ টা উদাহরণ কিন্তু লেখার চেষ্টা করবে। একেবারেই না পারলে ২ টা, তবে ২ টার কম উদাহরণ কিন্তু লেখা ঠিক হবে না। আর উদাহরণ না লিখলে কখনোই তুমি পূর্ণ নাম্বার পাবে না। তো আজকে এ পর্যন্তই। সবাইকে ধন্যবাদ।